হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 11 এর অ্যাটমিক স্ট্রাকচারের। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব আমাদের এই চ্যাপ্টারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে গিয়ে বোরস অ্যাটমিক মডেলের সাহায্যে হাইড্রোজেনের ব্যাসার্ধ, গতিবেগ এবং মোট শক্তি কিভাবে নির্ণয় করা যায় সেটা সম্বন্ধে আমরা এখানে শিখব। এবং তারই সঙ্গে ট্রিক্স ইউজ করে কিভাবে কম্পিটিটিভ পরীক্ষাগুলোর কোশ্চিন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করা যায় সেটা সম্বন্ধে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তাই বলছি, আজকের ক্লাসটি খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, আর কোথাও একটু ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাকে বলবো যে তুমি যদি এই ক্লাসে প্রথম হও তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের উপরে আরো ক্লাস আমরা কমপ্লিট করেছি, যেই ক্লাসগুলির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই 3টি ক্লাস করে নিয়ে তুমি যদি আজকের ক্লাসটি করো তাহলে তোমার পরবর্তী পার্টগুলো বুঝতে অনেকটাই সুবিধা হবে। চলো এবার আমরা বোরের তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন বা হাইড্রোজেনের অনুরূপ পরমাণু বা আয়নের ব্যাসার্ধ, ভেলোসিটি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি আমরা ক্যালকুলেট করব। এবার দেখো, ক্যালকুলেশন করার সময় তার ডেরিভেশনটা আমাদের প্রয়োজন এবং তার শর্টকাট প্রসেসটাও আমরা এখান থেকে দেখে নেব। কিন্তু দেখো, শর্টকাট প্রসেসটাই শুধু মনে রাখবো না, কিভাবে আসছে সেটাও কিন্তু একটু মনে রাখা দরকার। কিন্তু এখানে বলে দিই যে তোমাকে বোর্ডের পরীক্ষায় কখনোই জিজ্ঞাসা করবে না যে কিভাবে ব্যাসার্ধটা আসছে, সেটা কিন্তু প্রমাণ করার বা ওরকম কোনো কোশ্চিন আসবে না। কিন্তু এখান থেকে এই সূত্রগুলো দিয়ে পরীক্ষায় অঙ্ক আসবে, ঠিক আছে? তাই অঙ্কগুলো করার জন্য তোমার কিন্তু শর্টকাট প্রসেস গুলো তুমি মনে রাখতে পারো আর কি। তো তাহলে দেখো, আমরা প্রথমে কি করব না, হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয় করবো, বা হাইড্রোজেনের অনুরূপ পরমাণুগুলির ব্যাসার্ধ প্রথমে নির্ণয় করব। কিভাবে সেটা তোমাকে বলছি। ধরে নিই যে হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন ছিল, এটা কিন্তু একটা ইলেকট্রন আছে এই ধরনের পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, তার মানে কি ভেতরে কি নিউক্লিয়াস আছে যেটা পজিটিভ আধান নিয়ে আছে, আর ইলেকট্রনটা এই কক্ষপথের মধ্যে ঘুরছে। এবার বোরের ওখানেই বোর বলেছিল কি যে এই ইলেকট্রনটা এই কক্ষপথের মধ্যেই ঘুরছে। তার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ইলেকট্রনের উপরে দুটি বল কাজ করছিল। একটা হচ্ছে গিয়ে অপকেন্দ্র বল, আর হচ্ছে অপকেন্দ্র বল, আরটা কি হচ্ছে গিয়ে না হচ্ছে গিয়ে অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল। এবার এই দুটি বল সমান হয়ে গেছে জন্যই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে ঘুরতে পারছে, তাই না? এবার এই হচ্ছে গিয়ে অভিকেন্দ্র বলটা কিসের জন্য তৈরি হয়েছে, মানে কি এই ইলেকট্রনটা টানছে এই নিউক্লিয়াসটা। এবার নিউক্লিয়াসটা কি করে, নিউক্লিয়াসের ভিতরে একটা নির্দিষ্ট আধান আছে। এবার দেখো, এই যে এই ব্যাপারটা তোমরা ক্লাস 12 এর দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে পড়বে, অর্থাৎ কি কুলম্বের সূত্র পড়বে। সেই কুলম্বের সূত্র কি জানা যায়, যে কুলম্বের সূত্রে বলা হয়েছে কি, যদি যে কোনো দুটি আধান তারা যদি কাছাকাছি থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, কি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে সেটা একটা নির্দিষ্ট সূত্রের সাহায্যে বের করা যায়। তো সেটাকে আমরা বলি কুলম্বিক ফোর্স। কুলম্বিক ফোর্স। তাহলে এই যে নিউক্লিয়াস যেটা পজিটিভ আধান, এই ইলেকট্রন যেটা নেগেটিভ আধান, তাহলে ইলেকট্রনটাকে কি আকর্ষণ করে রাখবে, প্লাস মাইনাসকে আকর্ষণ করে। তাহলে এখানে যে বল দ্বারা নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে আকর্ষণ করবে সেটাকে আমরা বলবো কি কুলম্বিক ফোর্স। কুলম্বিক ফোর্সের মাধ্যমে ও আকর্ষণ করবে। আচ্ছা, একই রকম ভাবে কি হবে না, এই ইলেকট্রনটাকে যখন আমরা ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, অর্থাৎ কি তুমি যদি একটা ঢিলকে রশি বেঁধে যদি ঘোরাতে থাকো তাহলে ঢিলটা বাইরের দিকে ছুটে যেতে চাইবে। তো তার জন্য যে বলটা ক্রিয়েট করছে সেটাকে আমরা বলবো কি অপকেন্দ্র বল। তো সেই অপকেন্দ্র বলের মান একটা নির্দিষ্ট অপকেন্দ্র মান হয়, সেটা আমরা এখনই দেখবো। আচ্ছা, তো তাহলে দেখো, আমরা প্রথমে কি বের করব না, অভিকেন্দ্র বলটা বের করব। অভিকেন্দ্র বলটা কিসের জন্য হচ্ছে না, কুলম্বিক ফোর্স, অর্থাৎ কি কুলম্বের আকর্ষণ বলের জন্যই হচ্ছে। তাহলে সেই কুলম্বিক ফোর্স বের করার জন্য মনে রাখবে যে বের করার সূত্র হচ্ছে কি কুলম্বের সূত্রটা তুমি কোথায় পড়বে না, ক্লাস 12 এ পড়বে। ক্লাস 12 এ ফিজিক্সে পড়বে।
সেটা বের করার সূত্র কি, মনে রাখবে এই যে আকর্ষণ বলটা, ফোর্সটা, সেটা হবে কি না কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। অর্থাৎ কি এই একটা আধান, এই আর একটা আধান যদি তারা হচ্ছে গিয়ে তারা যদি আর ডিস্টেন্সে থাকে, তাদের মধ্যে দূরত্ব যদি আর হয়, তো তাহলে তাদের মধ্যে বলটা কাজ করবে। এটা যদি প্লাস কিউ আধান হয়, এটা যদি প্লাস কিউ আধান হয়, তো তাদের মধ্যে বলটা আকর্ষণ করবে কি যে এই দুটা আধানের গুণফল এবং তার হচ্ছে গিয়ে ব্যাসার্ধের যে স্কোয়ারের ব্যস্তানুপাতিক। যে ধ্রুবকটা কে আছে, সেই কেটাকে সিজিএস পদ্ধতিতে এর মানটাকে 1 ধরে নেওয়া হয় এবং এসআই পদ্ধতিতে এর মান হয় কত 1/4 এপসিলন নট। এই এপসিলন নট এগুলো কি জিনিস এটা তোমরা ক্লাস 12 এ জানবে আর কি। তো তাহলে আপাতত মনে রাখো, যদি আমরা এসআই পদ্ধতিতে ক্যালকুলেশন করি তাহলে এখানে কে এর মানটা তোমাকে 4 এপসিলন ধরতে হবে, আর এখানে কি হবে Q1 Q2 বাই আর স্কোয়ার আছে। আর যদি সিজিএস পদ্ধতিতে করি তাহলে কে এর মানটা 1 ধরে নেব, কারণ আমরা ক্যালকুলেশনের সহজ করার জন্য আমরা সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশনটা করব। অর্থাৎ কি এখানে কে এর মানটাকে 1 ধরে নিয়ে আমরা হচ্ছে গিয়ে এই কুলম্বিক ফোর্সটা বের করব। অর্থাৎ কি এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা কেন্দ্রের মোট আধানটা কত পাবো, কেন্দ্রের মোট আধানটা দেখো, এক একটা আধানকে যদি আমরা ই ধরে নিই, মানে ওর পজিটিভ আধানটাকে আমরা ই ধরে নিলাম, দেখো এখানে কিন্তু মানে সাইনটা নেব না, শুধুমাত্র আধান কতটা আছে সেটাকে নেব। তো তাই জন্য দেখো এখানে পজিটিভ আধানগুলোকে, প্রতিটা আধানকে আমরা ই ধরে নিলাম এবং এখানে কতগুলি পজিটিভ আধান আছে সেটা আমরা কি করে বুঝবো, তার পরমাণু কম্পাঙ্কের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ কি পরমাণু কম্পাঙ্ক যদি আমরা জেড হয় তাহলে আমরা বলবো কি জেড ই, অর্থাৎ কি এটাকে আমরা বলবো কি টোটাল নিউক্লিয়ার আধান, অর্থাৎ কি কেন্দ্রের মোট আধান। এটা হচ্ছে কেন্দ্রের মোট আধান কত না জেড ই পরিমাণ, ঠিক আছে। এবং তাহলে আমরা কি বললাম Q1 এর মান পেয়ে গেলাম কত জেড ই। এখন ইলেকট্রন আধান কত ই, তাহলে আমরা কি বসাবো, তোমার কেন্দ্রাতিক যে বলটা অর্থাৎ কি কুলম্বিক ফোর্স আমরা কি পাবো, যে প্রথমে আধান পেলাম জেড ই ইন্টু ইলেকট্রন আধান ই, এবং তাদের মধ্যে যে দূরত্বটা অর্থাৎ কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটার দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধটা আমরা আর ধরে নিলাম, তাহলে এটা কি হবে নিচে থেকে আর থাকবে এবং আর এর স্কোয়ার হবে। অর্থাৎ কি কুলম্বিক ফোর্সটা আমরা পেয়ে গেলাম কি না হচ্ছে কি জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম কি না অভিকেন্দ্র বলটা পেয়ে গেলাম। তাহলে অভিকেন্দ্র বলের মান কত হলো, অভিকেন্দ্র বলের মান হলো জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা কিভাবে আসলো ব্যাপারটা বুঝতে পারলাম তো, যে এটা কুলম্বের সূত্রের সাহায্যে বের করলাম, ঠিক আছে। এবার আমাদের কি বের করতে হবে না অপকেন্দ্র বল। দেখো মনে রাখবে, কোন বস্তুর উপরে যে অপকেন্দ্র বলটা পাওয়া যায় সেটার মান হয় বল, এটা মনে রাখবে সব সময় কত হয় না হচ্ছে গিয়ে তোমার এম ভি স্কোয়ার বাই আর। তাহলে অপকেন্দ্র বলের মান কি হলো না এম ভি স্কোয়ার বাই আর এর সমান হয়, ঠিক আছে। এবার দেখো এই ইলেকট্রনটা এখানে কেন ঘুরছিল, যেহেতু এই দুটো বল সমান হয়ে গেছে, তাহলে এই দুটো বলকে যদি আমরা সমান করে দিই তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো না যে এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার পাবো এটা। তাহলে এখান থেকে এই আরটা কেটে দাও, এখান থেকে তুমি ভি স্কোয়ার এর মানটা বের করো, তাহলে ভি স্কোয়ার এর মান কি পাবো জেড ই স্কোয়ার বাই এম আর পেলে। আচ্ছা, এবার এই অংশটুকু আমরা করে রাখলাম। এবার আমরা এখানে আরেকটা কাজ, এখানে এবার আমরা কি করব না বোরের তত্ত্বটাকে কাজে লাগাবো। দেখো বোর এখানে কি বলেছিল, এবার বোরের ওই যে প্রথম স্বীকার্যতে আমরা কি পেয়েছিলাম যে ইলেকট্রন গুলো সেই সমস্ত কক্ষপথের মধ্যে ঘুরবে যেখানে তাদের কৌণিক ভরবেগের মানটা NH/2 এর সমান হবে। অর্থাৎ কি আমরা কি বলেছিলাম যে কৌণিক ভরবেগের মানটা কি হবে, মানে কৌণিক ভরবেগ সেটা কি হবে না NH/2 এর সমান হবে। আজকে এখান থেকে আমরা ভি এর মানটা বের করবো, ভি এর মানটা বের করো NH/2 mr, এটা পেলাম। এবার কি করবো না এই ভি স্কোয়ার এখান থেকে ভি স্কোয়ার মানটা বের করে এখানে পুট করবো আর কি। তো তাহলে কি হবে, যদি দুদিকে যদি বর্গ করে দাও তাহলে কি হবে এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, এটা হলো। এবার এটা নিচে যদি এখানে পুট করো তাহলে কি পাবে, তাহলে এখানে যদি বসিয়ে দাও তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি জেড ই স্কোয়ার বাই এম আর। তাহলে এখানে কাটাকাটি করো, কি কাটা যাবে এই এম স্কোয়ার কাটা গেল, আর স্কোয়ার কাটা গেল, আর কি কোনো কাজ কাটা যায়, আর কিছু যায় না। তাহলে আরটা এখানে নিয়ে যাও, জেড স্কোয়ারটা এখানে নিয়ে আসো, তাহলে কি পাবে আর ইজ ইকুয়ালস টু
এই আরটাকে এখানে নিয়ে গেলাম, জেডটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে কি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তাহলে দেখো এটা আমরা পেয়ে গেলাম কি হাইড্রোজেন বা হাইড্রোজেনের অনুরূপ পরমাণুগুলির ব্যাসার্ধ বের করার সূত্র আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা এখন যেই যে সূত্রগুলো পাবো সেগুলোকে এখানে সাইডে লিখে রাখবো। তোমরাও কিন্তু একরকম ভাবে খাতার মধ্যে খাতা বের করে খাতার মধ্যে নোট করে লিখে রাখো সূত্রগুলো। এগুলো কিন্তু প্রত্যেকটা বইতে কিন্তু সাজানো গোছানো পাবে না, তোমরা এখানে খাতার মধ্যে এরকম সাজিয়ে সাজিয়ে সূত্রগুলো লিখে রাখো, কারণ এই সূত্রগুলো অঙ্ক করতে কিন্তু প্রয়োজন পড়বে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আচ্ছা, প্রথম ফার্স্ট সূত্র তো আমরা পেয়েছি কি এম ভি আর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই। এটা থেকে কিন্তু কোশ্চেন হয় যে কৌণিক ভরবেগ বের করতে বলে কক্ষপথ বলে দিয়ে। আচ্ছা, দ্বিতীয় সূত্র আমরা কি পেলাম? যে আমরা পেলাম হচ্ছে গিয়ে আর ইজ ইকুয়ালস টু, মুখস্থ করে নাও কি, আর ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে এই সূত্রটাকে এবার তো একটু শর্টকাট করতে হবে, কারণ পরীক্ষা হলে তো সবগুলো মান বসানো তো সম্ভব না। শর্টকাটও করে দিচ্ছি, চলো শর্টকাট করব। দেখো আমরা কি পেলাম এখান থেকে? এখান থেকে পেয়েছি কি আর ইকুয়াল টু পেয়েছি। এবার দেখো এখান থেকে কোন কোন জিনিসগুলো কনস্ট্যান্ট, যেমন এইচ একটা কনস্ট্যান্ট, আচ্ছা 4 পাই এটা কনস্ট্যান্ট, এম টা একটা কনস্ট্যান্ট, আচ্ছা জেড টা পরিবর্তন হবে আর এন টা পরিবর্তন হবে, বাকি সবগুলোই কনস্ট্যান্ট। তাহলে চলো ওগুলোর মান আমরা বসিয়ে দেবো। তাহলে কি হবে? এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, এগুলো হচ্ছে পুরোটাই কনস্ট্যান্ট। এবং উপরে কি থাকলো? তাহলে উপরে থাকলো এন স্কোয়ার আর নিচে থাকলো জেড। ঠিক আছে, তাহলে এটা এইচ এর মান, এটা তুমি যদি বসিয়ে দাও, আমরা সিজিএস একে যদি বসাই, তাহলে এইচ এর মান সিজিএস কত হয়? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। আচ্ছা, এখানে পায়ের মান বসাবে 3.14। আচ্ছা, এম এর মান কত বসাবে? না হচ্ছে কি 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। এটাকে আর্ক সেকেন্ড হয়। আচ্ছা, একরকম ভাবে এর মান কত বসাবে? এর মান 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ বসাবে। তাহলে এগুলো যদি সবগুলো যদি বসিয়ে দিই, তাহলে এই মানটা আসে হচ্ছে গিয়ে 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড আর্মস্ট্রং। এটা আমরা আর্মস্ট্রং এককে বের করেছি। দেখো কোনো কোনো বইতে কিন্তু আবার এখানে 0.529ও থাকে, আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি 0.53 ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এটা একটা আমরা পেলাম কি শর্টকাট সূত্রটা, যে সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে অনেক সহজ হবে। তাহলে আমরা এখানে দ্বিতীয় সূত্র পেয়ে গেলাম কি? তৃতীয় সূত্র আর ইজ ইকুয়ালস টু 0.53 এন স্কোয়ার বাই জেড এত আর্মস্ট্রং। তাহলে ব্যাসার্ধ বের সূত্র পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে কি করলাম না, ব্যাসার্ধ বের করে নিতে পারলাম। এবার আমরা কি করব না, গতিবেগ বের করব। চলো বের করার জন্য আমরা একরকম বোর্ডের ফার্স্ট শিকার্যটাই ইউজ করব। ফার্স্ট শিকার্যটা কি ছিল? এম ভি আর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, এটা ইউজ করব। একরকম ভাবে এখান থেকে ভি এর মান বের করব আমরা, ভি মানে ভেলোসিটি। তাহলে এখান থেকে এনএইচ বাই 2 পাই এম আর চলে আসবে, এম আর থেকে এখানে নিয়ে চলে আসলাম। এখন আর এর মান তো আমরা পেয়ে গেছি, আর এর মানটা এখানে বসিয়ে দাও। চলো বসাই, এনএইচ বাই 2 পাই এম। আচ্ছা, আর এর মান কি হয় আমরা জানি, এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এটা যেখানে বসলাম, তাহলে নিচের পার্টটা উপরে চলে আসবে। কত? উপরে নিয়ে চলে আসো, কত? 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। আচ্ছা, কাটাকাটি যায়, এখান থেকে কাটো, 2 পাই স্কোয়ার কেটে গেল, এম এম কেটে গেল। আচ্ছা, এই এনএইচ এর স্কোয়ার গুলো কেটে গেল। তারপরে কি থাকলো? 2 থাকলো বাই জেড স্কোয়ার বাই নিচে এনএইচ। ঠিক আছে, তাহলে আমরা ভেলোসিটির সূত্র আমরা পেয়ে গেলাম কি, যে ভি ইজ ইকুয়ালস টু 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ। এটা ভেলোসিটি বের করার সূত্র আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটাকে শর্টকাট করতে হবে। চলো শর্ট করি। তাহলে শর্ট করার জন্য এখান থেকে চেঞ্জ হবে কি কি? এনটা চেঞ্জ হবে আর জেডটা চেঞ্জ হবে, বাকিগুলো তো কনস্ট্যান্ট। তাহলে কি করলাম? চলো, আচ্ছা এগুলো তো পেয়ে গেছি। তাহলে কি করব? তাহলে এখান থেকে ভি সমান সমান 2 পাই ই স্কোয়ার বাই এইচ।
এটা কনস্ট্যান্ট, বাকি কি থাকলো z/n পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এটার মানটা বসিয়ে দাও প্রত্যেকটা। যদি মান বসিয়ে দিই তাহলে এটার মান পাওয়া যায় 2.18 into 10⁸ into z/n সেন্টিমিটার পার সেকেন্ড। এটা যদি তুমি মিটার ইয়েতে বের করতে চাও, যদি এসআই তে বের করতে চাও, তাহলে 2.18 into 10⁶ z/n এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা আমরা ভেলোসিটির ফর্মুলা, শর্টকাট ফর্মুলা পেয়ে গেলাম। 4 5 কি v সমান 2.18 into 10⁸ z/n সেন্টিমিটার পার সেকেন্ড। ভেলোসিটি বের করার আমরা ফর্মুলাও পেয়ে গেলাম। আচ্ছা, এখন এবার আমরা কি করব না এনার্জি বের করব। কাইনেটিক এনার্জি প্রথমে বের করব, তারপর পোটেনশিয়াল এনার্জি বের করব, তারপরে টোটাল এনার্জিটা বের করব। বের করা, যদি আমরা কাইনেটিক এনার্জি বলছি, কাইনেটিক এনার্জি সমান কি হয় বলো সূত্র? হাফ এম ভি স্কয়ার। কাইনেটিক এনার্জি বের করার সূত্র হচ্ছে কি হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, তাহলে ভি স্কয়ারের মান তো আমরা বের করে রেখেছি, ভেলোসিটির মান তো আমরা জানা আছে। তাহলে এখানে ভেলোসিটির মানটা বসিয়ে দাও এম। আচ্ছা, এখানে কত হচ্ছে কি ভেলোসিটির জায়গায় কত বসাবো? 2 পাই জেড স্কয়ার বাই এনএইচ, এটা স্কয়ার হবে, এটা কত হবে? হাফ ইন্টু এম ইন্টু 4 পাই স্কয়ার জেড স্কয়ার e⁴ বাই এন স্কয়ার এইচ স্কয়ার। আচ্ছা, তাহলে এটা কাটাকাটি করো, 2 দিয়ে কেটে গেল, আর তো কিছু কাটে না, তাহলে কি থাকবে? 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার e⁴ বাই এন স্কয়ার এইচ স্কয়ার। এটা আমরা কি পেয়ে গেলাম না কাইনেটিক এনার্জি পেয়ে গেলাম। ঠিক আছে, কাইনেটিক এনার্জি পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা একেবারে পোটেনশিয়াল এনার্জিটা বের করবো। দেখো কাইনেটিক এনার্জিটা আমরা পাশে লিখে রাখি, কারণ এটা আমাদের একটু পরে প্রয়োজন পড়বে, আমরা একটা কম্পেয়ার করবো পোটেনশিয়াল এনার্জির সঙ্গে। কাইনেটিক এনার্জি কি পেলাম? কাইনেটিক এনার্জি সমান কি পেলাম? 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার e⁴ বাই এন স্কয়ার এইচ স্কয়ার। দেখো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বের করার কিন্তু আমরা একটা ডাইরেক্ট সূত্র দিয়ে বের করতে পারি, যেটা আমরা ক্লাস 12 এর ফিজিক্সে পড়বো আর কি। তো এটা আমরা সূত্রের সাহায্যে ডাইরেক্ট বের করতে পারি, বা কিভাবে আসছে সূত্রটা সেটা আমি একটু হালকা করে আলোচনা করে দেবো। দেখো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বের করার ফর্মুলা হচ্ছে কি যে কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর। যেমন ওখানে আমরা কুলম্বিক ফোর্স বের করার সময় যেমন ওখানে কি নিয়েছিলাম যে Q1 Q2 বাই আর স্কয়ার ছিল, এখানে শুধু মনে রাখবে শুধুমাত্র এখানে আর ব্যাসার্ধটা নেবো আর কি, ব্যাসার্ধ স্কয়ার নিতে হবে না। আর এখান থেকে আরেকটা জিনিস কি যে এখানে যে আধানগুলো আছে তার কিন্তু এখানে তোমার চার্জটাও বসাতে হবে, মানে কি তার যে সাইনটা মানে মাইনাস প্লাস সেটাও কিন্তু বসাতে হবে। অর্থাৎ কি এক্ষেত্রে যে আমাদের নিউক্লিয়াস ছিল প্লাস এবং এখানে ইলেকট্রন যে ছিল মাইনাস, তাহলে এখান থেকে আমরা যদি বসাই তাহলে নিউক্লিয়াসের আধান কত ছিল বলো? আর কে এর মান তো এখানে আমরা তো সিজিএস এককে বের করছি, সিজিএস এককে বের করলে কি কে এর মান 1 ধরে নিই, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে Q1 মানে কি ধরে নাও কেন্দ্রীয় আধান কত? কেন্দ্রীয় আধান জেডি আর ইলেকট্রন আধান ই। তাহলে কেন্দ্রীয় আধান কি জেড ই ইন্টু ই বাই আর, অর্থাৎ এখানে ই ইলেকট্রন আধান কি হয় মাইনাস ই, আর এটা হচ্ছে প্লাস জেডি। তাহলে দুটো যদি আমরা গুণ করি তাহলে কি পাওয়া যাবে? মাইনাস জেড ই স্কয়ার বাই আর। তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা? পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এই ভ্যালুটা কিভাবে আসছে সেটা একটু বলে দিই। কিভাবে আসছে সেটা জানার জন্য আমাদের পোটেনশিয়াল এনার্জি কাকে বলে সেটা একটু জেনে নেওয়া দরকার। তো পোটেনশিয়াল এনার্জি আমরা কাকে বলবো না অসীম দূরত্ব থেকে একটি ধনাত্মক আধানকে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাকেই বলা হয় কি না স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এবার এক্ষেত্রে নিউক্লিয়াসের ক্ষেত্রে অসীম দূরত্বে যখন কোনো ইলেকট্রন থাকে তার শক্তিটাকে আমরা 0 ধরে নিই। ঠিক আছে, তাহলে অসীম দূরত্বে কোনো ইলেকট্রনের শক্তি কত না 0। এবার ওই জিরোর যে শক্তির যে ইলেকট্রনটা সেটাকে ওই নিউক্লিয়াসের আর দূরত্বের মধ্যে আনতে যে পরিমাণ শক্তি মানে কৃতকার্য করতে হবে সেটাকে আমরা বলবো কি পোটেনশিয়াল এনার্জি। এবার ওই অসীম দূরত্বের ইলেকট্রনটাকে আর দূরত্বের মধ্যে আনতে কৃতকার্যটা বের করার জন্য আমাদের এখানে একটা ম্যাথের একটা সূত্র যেটাকে ইন্টিগ্রেশন বলা হয়, যে ইন্টিগ্রেশন হয়তো তোমরা এখনো করোনি, ইন্টিগ্রেশনটা করবে, সেই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমাদের একটু ব্যবহার করতে হবে। জাস্ট তাও একটু আমাদের বলে দিই আর কি, তাও তোমরা যেটা ক্লাস 12 ফিজিক্সে পুরো ডিটেলস পেয়ে যাবে, তাও একটু বলে দিই আর কি। যে
ধরে নাও অসীম দূরত্বে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটাকে আমরা এই আর ব্যাসার্ধের মধ্যে নিয়ে আসছি। এবার তাহলে আমরা জানি কি কৃতকার্য সমান সমান কি বল ইনটু সরণ। এবার প্রথমে আমাকে এই ইলেকট্রনটা আর ব্যাসার্ধের মধ্যে আনলে তার মধ্যে কি পরিমাণ বল কাজ করবে সেটা আমরা কিভাবে বের করতে পারবো না কুলম্বের সূত্রের সাহায্যে বের করে নিতে পারবো, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার ধরে নাও এই ইলেকট্রনটা আমরা ডিআর মানে ধীরে 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 এখানে আনছি, তাহলে কি হচ্ছে গিয়ে না আমরা এখানে ধরলাম কি যে ডি আর, এই ডি মানে হচ্ছে কি স্মল দূরত্ব, মানে খুব মানে একদম নেগলিজিবল দূরত্ব, নেগলিজিবল আর ব্যাসার্ধ ধীরে 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 এটা আনা হচ্ছে। যদি আনা হয় তাহলে এটাকে পুরোটা মানে এই ডিআর মানে কত না আর ব্যাসার্ধ থেকে ইনফিনিটি এই ডিস্টেন্সটাকে আমরা যোগ করব এখন। এবার যোগের শর্ট ফর্ম হচ্ছে কি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন সাইনটা কিভাবে না হয় এরকম এই সাপের মতো একটা চিহ্ন, এটাকে বলে কি ইন্টিগ্রেশন সাইন। সেই ইন্টিগ্রেশন যদি করি এটা তাহলে আমরা কি পেয়ে যাব না এই ইলেকট্রনটাকে এখান থেকে এখানে আনতে কত পরিমাণ কার্য করতে হয়েছে সেটা আমরা বের করে নিতে পারবো। এবার এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, যে dx বাই এক্স স্কোয়ার এটার ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় হচ্ছে গিয়ে মাইনাস 1/x প্লাস সি, সি কে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলে। বা এটা যদি তোমার লিমিট থাকে, লিমিট দেওয়া থাকে, ধরুন এখানে 1 নম্বর লিমিট দেওয়া আছে, এখানে 2 নম্বর লিমিট দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কনস্ট্যান্টটা আসবে না, সেটাকে কি করব না উপরে আপার লিমিটটা বসাবো, নিচে লোয়ার লিমিটটা বসাবো, ঠিক আছে। এবার যখন এটা ক্যালকুলেশন করব তখন আপার লিমিটটা প্রথমে বসাবো মাইনাস লোয়ার লিমিটটা বসাতে হবে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাওয়া যাবে, দেখো কি পাওয়া যাবে, এই কনস্ট্যান্ট গুলো সবসময় ইন্টিগ্রেশন থেকে বাইরে বের হয়ে চলে আসে। তাহলে জেড ই এটা তো একটা কনস্ট্যান্ট, এগুলো বাইরে বের হয়ে আসলো। এবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি 1/r স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে না 1/r তার মাইনাস, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা কি করব, এটা লিমিট কি করছি কোথা থেকে কোথায় নিয়ে আসছি না ইনফিনিটি থেকে আর ব্যাসার্ধের মধ্যে নিয়ে আসছি, কোথা থেকে না ইনফিনিটি থেকে আর ব্যাসার্ধের মধ্যে নিয়ে আসছি। তাহলে এটার কি হবে আপার লিমিট হচ্ছে গিয়ে আর আর লোয়ার লিমিট হচ্ছে গিয়ে ইনফিনিটি। এবার এটা যদি বসাই তাহলে প্রথমে আপার লিমিটটা এখানে বসাবো, তারপর লোয়ার লিমিটটা বসাবো, তাহলে কি হবে মাইনাস জেড স্কোয়ার বাই আর মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল। আচ্ছা এই মানে প্রথমে এটা বসালাম, তারপরে নিচেরটা বসাবো, তো নিচেরটা বসাবো কি জেড স্কোয়ার বাই ইনফিনিটি। এবার দেখো ইনফিনিটি যেটা ভ্যালুটা কি জিরো, মানে ইলেকট্রনটা ইনফিনিটি যখন থাকে তখন তার ভ্যালুটা জিরো হয়। এবার জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করলে জিরোই হবে, তাহলে এখান থেকে পুরো পার্টটা কি হলো এটা বাদ চলে গেল। তাহলে এখান থেকে কত পেলাম না মাইনাস জেড স্কোয়ার বাই আর পেলাম। তাহলে সেটা কি এই যে এইভাবে আসছে পোটেনশিয়াল এনার্জির মানটা, তাহলে এইভাবে আমরা এই অ্যাকচুয়ালি এই ফর্মুলার সাহায্যে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা এখানে এসেছে আর কি। তাহলে পোটেনশিয়াল এনার্জি এটা জাস্ট এটা কিভাবে আসছে সেটা আমাদের জানানোর দরকার নেই, কিন্তু জাস্ট মনে রাখবো যে পোটেনশিয়াল এনার্জি কি হয় Q1 Q2 যেখানে আধানগুলো রাখতে হবে নিচে আর, ঠিক। তাহলে জেড স্কোয়ার বাই আর এটা পেয়ে গেলাম। এবার একই রকম ভাবে কি করলাম যে আর এর মান তো আমাদের জানা আছে, চলো আর এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে বসিয়ে দাও আর এর মানটা, যদি বসিয়ে দিই আর এর মানটা তাহলে কি হবে, কি হয় না এন স্কোয়ার এইচ স্কোয়ার আর 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। হ্যাঁ তাহলে এখান থেকে কিছু কোনো কিছুই কাটাকাটি যায় না, তাহলে বসো মাইনাস 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার নিচে এন স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে। দেখো পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির মধ্যে ডিফারেন্সটা কোথায়, কাইনেটিক এনার্জি কিন্তু একটা ধনাত্মক পজিটিভ হয়, কিন্তু পোটেনশিয়াল এনার্জি কি না মাইনাস, পোটেনশিয়ালের সামনে কিন্তু মাইনাস থাকবে। একটা জিনিস লক্ষ্য করো যে এখানে পুরো টার্মটা আর এই টার্মটা এটা কিন্তু আমরা কি বলছি এটা শুধুমাত্র 2 ইন্টু 2 মাইনাস যদি করি তাহলে দেখো এই পার্টটা আর এই পার্টটা সমান হয়ে গেছে না, তাই কাইনেটিক এনার্জির সঙ্গে কিন্তু আমরা এখানে কি বলতে পারি পোটেনশিয়াল এনার্জি সমান সমান মাইনাস 2 ইন্টু কাইনেটিক এনার্জি, তাই না। পোটেনশিয়াল এনার্জিটা কি হয় কাইনেটিক এনার্জির দ্বিগুণ হয়, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির দ্বিগুণ হয়। তাহলে এটা আমরা সূত্র পেয়ে গেলাম কি, চলো তাহলে আমরা কি পেলাম যে পোটেনশিয়াল এনার্জি সমান সমান মাইনাস 2 ইন্টু কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আচ্ছা এবার এনার্জি বের করতে ফর্মুলা এমনি পেয়েছি, কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলা কাইনেটিক এনার্জি সমান সমান কি হয় পজিটিভ হয়, কাইনেটিক এনার্জি পজিটিভ হয়, পজিটিভ 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা পজিটিভই হয়। আর পোটেনশিয়াল এনার্জিটা মাইনাস, আমরা 2 দিয়ে গুণ করে দিলেই আমরা পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাবো। এবার একরকম এটাকে শর্টকাট প্রসেস করতে হবে, চলো প্রত্যেকটা মান যদি বসিয়ে দিই তাহলে কি পাবো। আচ্ছা সেটা বলবো টোটাল এনার্জিটা বের করে নিই, ঠিক আছে।
আচ্ছা টোটাল এনার্জিটা বের করি। আচ্ছা চলো কাইনেটিক এনার্জিটাকে বের করে নিই। তাহলে আগে কাইনেটিক এনার্জিটা বের করি। তাহলে দেখো এখানে কাইনেটিক এনার্জি সমান সমান কি কি চেঞ্জ হবে, তাহলে জেডটা আর এখান থেকে এমটা চেঞ্জ হবে, তাহলে পড়ে থাকবে কি 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কয়ার, আর এদিকে পড়ে থাকলো কি জেড স্কয়ার বাই এম স্কয়ার। ঠিক। আচ্ছা একরকম ভাবে তাহলে এখানে কি পাবো, এই প্রত্যেকটা মান যদি বসিয়ে দিই তাহলে এই পুরো মানটা যদি বসানো হয় তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে গিয়ে 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট। কি এত ইলেকট্রন ভোল্ট, এটা কিন্তু আমরা ইলেকট্রন ভোল্ট এককে বের করলাম। এবার আমাদের জানা আছে 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কি হয় 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে ইলেকট্রন ভোল্টে বের করে আমরা সেটাকে জুলে কনভার্ট করে নিতে পারবো, তাই না? তাহলে এখান থেকে এটা পেয়েছি, কাইনেটিক এনার্জি পেয়েছি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হবে, তার দ্বিগুণ হবে, সামনে শুধুমাত্র -2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি করবো না পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাবো। এবার আমরা টোটাল এনার্জিটা বের করবো। চলো টোটাল এনার্জি কি হবে, টোটাল এনার্জি সমান সমান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই না? কাইনেটিক এনার্জি আমরা এখন বের করলাম কত 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এম স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি কি হবে -2 ইন্টু কি হবে 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে আলটিমেটলি -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। টোটাল এনার্জি কত হয়ে গেল, টোটাল এনার্জি কত পাওয়া গেল, টোটাল এনার্জি সমান সমান -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট। এটা ইলেকট্রন ভোল্ট একে বের করলাম। ঠিক আছে, তাহলে আমরা টোটাল এনার্জি বের করে নিতে পারলাম। এবার এখান থেকে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে প্রতিটা কক্ষপথের যে শক্তির সেই মানে মানগুলো বসিয়ে বসিয়ে, মানে প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে মানগুলো বসিয়ে তার এনার্জির মধ্যে যে পার্থক্যগুলো হয় সেটা কি রকম হয় সেটা আমরা একটু দেখে নেব। চলো আচ্ছা হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান কত হবে 1, কেন হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1 হয়। আচ্ছা তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথ যেটা আমরা E1 বললাম, প্রথম কক্ষপথের ক্ষেত্রে Z1 তো N1 তো হচ্ছে 1, তাহলে এটা কি হবে টোটাল শক্তি হবে -13.6 এত ইলেকট্রন ভোল্ট, এটা E1 এর মান পাওয়া গেল। এখন E2 এর মান কত হবে বলো -13.6 নিচে 1/n স্কয়ার, তার মানে কি হবে 1/4, তাহলে এটার মান কত পাওয়া যাবে -3.4 ইলেকট্রন ভোল্ট। একই রকম ভাবে E3 এর মান কত পাওয়া যাবে বলো 13.6 ইন্টু তাহলে কি হবে নিচে যেহেতু n স্কয়ার আছে তাহলে কত হবে 9, 1/9, তাহলে এটা যদি ভাগ করো তাহলে কত পাওয়া যাবে -1.51 এত ইলেকট্রন ভোল্ট। এখন ভাবে E4 এর মান বের করো, E4 এর মান কত পাওয়া যাবে -13.6 ইন্টু 1/4 এর স্কয়ার করলে 16 দিয়ে যদি ভাগ করো তাহলে কত পাওয়া যাবে -0.85 এত ইলেকট্রন ভোল্ট। দেখো আমি এটা কেন করলাম, আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে দেখো যখন E1 থেকে E2 এই মাঝখানে এনার্জি গ্যাপটা দেখো, এনার্জি গ্যাপ দেখো 13 থেকে হয়েছে 3, ঠিক আছে, প্রায় 10 এর পার্থক্য, প্রায় 10 ইলেকট্রন ভোল্টের পার্থক্য। কিন্তু যখন E2 থেকে E3 তে যাচ্ছি এই দুটো এনার্জি গ্যাপের মধ্যে পার্থক্য দেখো 3 থেকে 1 হয়েছে, পার্থক্য কত তোমার হচ্ছে গিয়ে প্রায় তোমার কত 2 এর পার্থক্য। এবার যখন 3 থেকে 4 এ যাচ্ছি দেখো এর এনার্জি গ্যাপটা কত দেখো জাস্ট 1 থেকে তোমার মানে 0.8, মানে কি পার্থক্যটা কিন্তু প্রায় অলমোস্ট 1 এর মতো পার্থক্য, 1 এর থেকেও কম, তো এই 1 পার্থক্য। তো তাহলে কি হচ্ছে গিয়ে দেখো যত আমরা বাইরের দিকে যাচ্ছি মানে নিউক্লিয়াস থেকে যত আমরা বাইরের দিকে যাচ্ছি কি হচ্ছে না কক্ষপথগুলোর মধ্যে এনার্জি গ্যাপটা কমছে। মানে কি ধরো না আমরা যদি এইভাবে একটা গ্রাফ তৈরি করি, এদিকে ধরো এনার্জি বাড়ছে, তাহলে প্রথমে এই এনার্জি গ্যাপ, তারপরে এই এনার্জি গ্যাপ, তারপরে ধীরে ধীরে কি হচ্ছে এনার্জি গ্যাপটা কমে যাচ্ছে। তার মানে কি যত আমরা নিউক্লিয়াস থেকে বাইরের দিকে আসবো এনার্জি গ্যাপটা কিন্তু ধীরে ধীরে মানে কক্ষপথগুলো খুব কাছাকাছি অবস্থান করবে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস একটু বলি যে দেখো কি বললাম, ধরে নাও এই একটা নিউক্লিয়াস আছে, এবার এই বিভিন্ন রকম কক্ষপথগুলো আছে,
এটার শক্তি কত বললাম, -13.6। এইগুলো একটু মনে রাখো আর কি, মনে রাখলে সুবিধা হবে পরবর্তী অঙ্কগুলো করতে। পরে দ্বিতীয় কক্ষপথের শক্তি কত বলো, -3.4 ইলেকট্রন ভোল্ট। তৃতীয় কক্ষপথের শক্তি কত বলো, তোমার কত 1.51। ফোর্থটা কত না -0.85। এবার দেখো আমি যদি এই পরমাণুর মধ্যে আমি ধরে নাও সাপোজ 10 ইলেকট্রন ভোল্ট শক্তি দিয়ে দিলাম, তাহলে এবার কোশ্চেনটা যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রন গুলো কি এই শক্তি কি গ্রহণ করতে পারবে না পারবে না, সেটা কি করে বুঝবো? তাহলে ধরে নাও আমি এই ইলেকট্রনটাকে যদি আমি 10 ইলেকট্রন ভোল্ট দিয়ে দিই, তাহলে এর ইলেকট্রনের শক্তি কত হবে? তাহলে প্রথমে ছিল -13.6 ইলেকট্রন ভোল্ট, তারপরে 10 ইলেকট্রন ভোল্ট গ্রহণ করলো, কত হবে না হচ্ছে কি -3.6 ইলেকট্রন ভোল্ট হবে। তাহলে এখানে কোন অরবিটালের মধ্যে কি সেই শক্তিটা আছে? এখানে মধ্যে -3.4 আছে। তার মানে কি এখান থেকে হয়তো ইলেকট্রনটা কোথায় আসবে না তোমার এখানে কোথাও আসবে। তার মানে কি এখানে কোনো ইলেকট্রন থাকতে পারে? তার মানে কি এই পরিমাণ শক্তি কেউ নিতে পারবে? নিতে পারবে না, কিন্তু এই পরিমাণ শক্তিও নিতে পারবে না। ঠিক আছে, তো তার মানে কি ওখানে যে কোনো শক্তি দিলেই যে ইলেকট্রনটা নিয়ে উত্তেজিত অবস্থায় যাবে তার কিন্তু কোনো মানে নেই। ও যদি স্পেসিফিক ওই এনার্জিটা পায় তাহলেই ইলেকট্রনটা তার কক্ষপথ চেঞ্জ করে অন্য কোনো কক্ষপথে যাবে। ঠিক, এটা বোঝা গেল? আচ্ছা, একই রকম ভাবে তোমাকে যদি বলা হয় হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, চলো সূত্র তো আমরা জেনে গেছি। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের কি হয় যে R ইকুয়ালস টু কি হয় 0.53 ইন্টু n²/z এত কি আর্মস্ট্রং। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে z এর মান কত হবে বলো, 1। আর প্রথম কক্ষপথ মানে কি n এর মান 1, তাহলে এখানে কত আসবে 0.53 এত আর্মস্ট্রং। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, 0.53 আর্মস্ট্রং, তাই তো? দেখো এখান থেকে আরেক ধরনের কোশ্চেন দিতে পারে, যে তোমাকে বলতে পারে যে দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ থেকে কত গুণ, এবং যদি কত গুণ আসে তখন কি করবে না, জাস্ট দেখো এখান থেকে কি বলেছে যে আর এন এর সঙ্গে কি সমানুপাতিক না। তাহলে এবার তোমাকে যদি বলা হয় যে R1 এবং R2 এর মধ্যে যদি কম্পেয়ার করতে বলা হয়, তাহলে তুমি যে এই সম্পর্কটা দেখবে তাহলেই হয়ে যাবে। বা তুমি এইভাবে করতে পারো যে প্রথমে R1 বের করবে, ধরে নাও এই এন এর সঙ্গে জেড এর মান তো তখন 1 হয়ে যাবে, তখন আমরা কি করব, প্রথম কক্ষপথ মানে কি R1 ইকুয়ালস টু 0.53 ইন্টু n1², আর জেড এর মান তো 1, তাহলে এত আর্মস্ট্রং। ধরো জেড আছে আমার। এখন যদি দ্বিতীয়টার ক্ষেত্রে যদি করতে চাও, তাহলে 0.53 ইন্টু n2²/z আর্মস্ট্রং। এবার কি করবে, R1 দিয়ে R2 কে ভাগ করে দাও। তাহলে R1 দিয়ে যদি R2 কে ভাগ করে দিই, তাহলে কি হবে, এই 0.53 কেটে যাবে। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে তোমার আসবে n1²/z। z কেটে গেল, n1 উপরে চলে আসবে, তখন কি পাবো যে R2/R1 ইকুয়ালস টু কি n2/n1 তার স্কয়ার। তাহলে কি এইভাবে আমরা কিন্তু এখানে R1 না এদিকে গুণ করে দিলে কত গুণ R1 এর সেটা আমরা বের করে নিতে পারবো। অর্থাৎ কি দেখো সম্পর্ক দেখেও কিন্তু তুমি বের করে নিতে পারো যে সমানুপাতিক সম্পর্ক। তার মানে কি হবে R2/R1 সমান সমান স্কয়ার আছে, তার মানে কি n যেহেতু R2 উপরে আছে তাহলে n2 উপরে থাকবে, এখানে n1 তার স্কয়ার। তো এইভাবে কিন্তু আমরা সম্পর্ক দেখে প্রতিটা হাইড্রোজেনের প্রত্যেকটা আমরা বের করে নিতে পারবো। তোমাকে যদি বলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে এনার্জি কত হবে, তাহলে জেড এর মান 1 এন এর মান 1 বসিয়ে দিয়ে আমরা বের করে নিতে পারবো। ভেলোসিটি কত হবে, জেড এর মান 1 এন এর মান 1 বসিয়ে দিয়ে আমরা ভেলোসিটি বের করে নিতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা হাইড্রোজেনের প্রত্যেকটার ক্ষেত্রে এবং ব্যাসার্ধ ভেলোসিটি সবই বের করে নিতে পারলাম। এবার আমরা দেখবো যে হাইড্রোজেনের ক্ষেত্রে যে আমরা এনার্জি এক্সপ্রেশনটা বের করলাম, অর্থাৎ আমরা যখন এনার্জির এক্সপ্রেশনটা বের করলাম তার মধ্যে কি আছে না নেগেটিভ সাইনটা আছে। টোটাল এনার্জির ক্ষেত্রে এখানে নেগেটিভ সাইনটা থাকে। এবার নেগেটিভ সাইনটার তাৎপর্যটা কি, তাহলে আমরা কি দেখলাম, এনার্জি ইকুয়ালস টু কি দেখলাম যে -2π² mz² e⁴/n²h²। এবার এই নেগেটিভ সাইনটার তাৎপর্যটা কি দেখো, এই নেগেটিভ সাইনটা কি বোঝাচ্ছে যে আমরা এক্ষুনি বললাম কি যে অসীম দূরত্বে যেই ইলেকট্রনটা আছে তার শক্তি 0। এবার ওই ইলেকট্রনটাকে আমরা কি করছি না নিউক্লিয়াসের আকর্ষণ বলের মধ্যে নিয়ে আসছি। এবার আকর্ষণ বলের মধ্যে নিয়ে আসার ফলে কিন্তু ও কিছু পরিমাণ শক্তি ছেড়ে দিয়েছে, মানে অসীম দূরত্বে 0 থেকে শক্তিটাকে কমিয়ে ও এই ব্যাসার্ধের মধ্যে আসছে। তো তার মানে কি এত পরিমাণ শক্তিকে ও বাইরে ছেড়ে দিয়েছে। অর্থাৎ কি যখন
ইলেকট্রনটা অসীম দূরত্ব থেকে ও আর ব্যাসার্ধের মধ্যে আসছে তখন ও এত পরিমাণ শক্তি কি করেছে না বাইরে ছেড়ে দিয়ে কি করেছে না ওই আর ব্যাসার্ধের মধ্যে এসে, মানে আমরা তার মানে কি যে ইলেকট্রনটা ও অসীম দূরত্ব থেকে আর ব্যাসার্ধের মধ্যে এসে অনেক বেশি সুস্থিত লাভ করেছে, এবং তার সুস্থিত লাভ করার জন্য দায়ীটাকে ও কত পরিমাণ শক্তি ছেড়েছে সেটা হচ্ছে কি ওর দায়ী। কি নেগেটিভ সাইনটা তাহলে কি বোঝাচ্ছে যে ও মানে অসীম দূরত্ব থেকে ইলেকট্রনটা আর ব্যাসার্ধের সময় আসার সময় ও কিছু পরিমাণ শক্তি ছেড়ে দিয়েছে। সেটা কত পরিমাণ শক্তি ছেড়ে দিয়েছে না এত পরিমাণ শক্তি ও ছেড়ে দিয়ে ওই আর ব্যাসার্ধের মধ্যে আসছে। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে চলো এবার আমরা বোরের তত্ত্ব কি কি সাফল্য লাভ করলো সেগুলো সম্বন্ধে একটু আমরা আলোচনা করে নেবো। অর্থাৎ কি বোরের তত্ত্ব থেকে আমাদের কি কি লাভ হলো। দেখো, বোরের তত্ত্বের সাহায্যে আমরা কি করতে পারলাম না পরমাণু স্থায়িত্ব সেটা ব্যাখ্যা করতে পারলাম। অর্থাৎ কি বোরের যে ওই যে স্বীকার্যটা ছিল সেখানে কি যখন ইলেকট্রনটা কোনো কক্ষপথের মধ্যে ঘোরার সময় ও যে শক্তি ছাড়বেও না আবার হচ্ছে শক্তি শোষণও করবে না, তো সেই যে স্বীকার্যটা অর্থাৎ কি বোর যে মানে কোনো পরমাণুর ভেতরে যে কি স্টেশনারি যে অরবিট এর যে ধারণাটা দিয়েছিল অর্থাৎ কি সুস্থিত যে কক্ষপথের ধারণাটা দিয়েছিল, তো সেটা দিয়ে আমরা কি বলতে পারলাম না হচ্ছে গিয়ে মানে পরমাণুর মধ্যে সেটা আমরা কি বলতে পারলাম না পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো যেহেতু কোনো শক্তি ছাড়ছে না তার মানে কি ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে ঘুরছে, তার মানে কি পরমাণুটা স্থায়িত্ব, যেটা রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি। তারপরে আমরা কি বললাম যে হাইড্রোজেনের পরমাণুর রেখা বর্ণালী, অর্থাৎ কি ওই যে হাইড্রোজেনের পরমাণুর যে রেখা বর্ণালী গুলো ছিল তো সেটা আমরা কি করলাম যে হাইড্রোজেন বা হাইড্রোজেন সমতুল্য পরমাণুগুলো যেমন ধরুন হাইড্রোজেন বা আমরা হচ্ছে গিয়ে হিলিয়াম প্লাস বা হচ্ছে গিয়ে লিথিয়াম 2+, এদের ক্ষেত্রে অর্থাৎ কি যাদের ভেতরে একটা ইলেকট্রন থাকবে সেই সমস্ত পরমাণু বা আয়নগুলোর ক্ষেত্রে আমরা তাদের রেখা বর্ণালী গুলো কিন্তু ব্যাখ্যা করতে পারলাম। একই রকম ভাবে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু আমরা এক্ষুনি নির্ণয় করলাম, যেটা কত আসছিল মানে হচ্ছে কি 0.53 আংস্ট্রম, বা কোনো বইতে এটা কি লেখা আছে না 0.529 আংস্ট্রম। ঠিক আছে, তার হচ্ছে কি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি। এক নম্বরে মুখ্য কোয়ান্টাম সংখ্যা ধারণা, ওই যে আমরা এন অর্থাৎ কি উনি যে বিভিন্ন কক্ষপথ গুলোকে ভাগ করলেন কে এল এম এন এই যে ভাগ করলেন সেটা কিন্তু প্রথম উনার এই তত্ত্বের সাহায্যেই কিন্তু পাওয়া গেছিল। অর্থাৎ কি মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা কিন্তু আমরা বোরের তত্ত্ব থেকেই পাই। একরকম ভাবে কি কক্ষপথের শক্তির মাত্রা, অর্থাৎ কি যে বিভিন্ন কক্ষপথ গুলো যে আলাদা আলাদা শক্তি হয়, অর্থাৎ কি যেমন আমরা বোরের তৃতীয় স্বীকার্য যেটা আমরা পেলাম যে ভিন্ন কক্ষপথ থেকে মানে 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসলে যে শক্তির যে কত পরিমাণ শক্তি ছাড়বে এবং সেই শক্তির মানটা যে একটা নির্দিষ্ট সেটা আমরা কি করবে না ওটা সবসময় একটা তরঙ্গ আকারে ছাড়বে, তো সেই শক্তির মাত্রাগুলো যে বিভিন্ন কক্ষপথের মধ্যে শক্তি আলাদা আলাদা থাকে তো সেটা সম্বন্ধে আমরা কিন্তু ধারণা পেলাম। একরকম ভাবে কি আমরা এটা পরের দিন করব যে রিডবার্গ ধ্রুবক এবং তার মানও কিন্তু আমরা বোরের যে সূত্রটা গুলো পাওয়া গেল সেই সূত্রের সাহায্যে আমরা বের করে নিতে পারবো। তাহলে এগুলো ছিল কি না বোরের সাফল্য। দেখো, বোরের তত্ত্বের তো অনেক সাফল্য থাকলেও বোরের তত্ত্বেরও কিছু কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নেব। দেখো, বোরের তত্ত্বের সাহায্যে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী আমরা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ কি বোরের তত্ত্বটা শুধুমাত্র একটি ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 2 বা ততোধিক ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু বোরের তত্ত্বটা ব্যবহার করা যায় না। দ্বিতীয়ত কি দেখো, বোরের তত্ত্বের সাহায্যে আমরা হাইড্রোজেনের তো রেখা বর্ণালীগুলো ব্যাখ্যা করতে পারলাম, কিন্তু সেই রেখা বর্ণালীগুলোকে আরো উচ্চ বিশ্লেষণী যুক্ত বর্ণালীর মধ্যে ফেললে সেই লাইনগুলো যে আরো ছোট ছোট ক্ষুদ্র লাইনে ভেঙে যায়, সেই সূক্ষ্মতর লাইনগুলো অর্থাৎ কি ফাইন স্ট্রাকচার সম্বন্ধে উনি কিন্তু কোনো ব্যাখ্যা করতে পারেননি। দেখো, তৃতীয়ত কি যে বোরের তত্ত্বের সাহায্যে জিম্যান এফেক্ট অর্থাৎ কি জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্ট এই দুটো কি জিনিস এটা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নেওয়া ব্যাপারটা। জিম্যান এফেক্ট কাকে বলবো না, যখন হাইড্রোজেনের মধ্যে যে রেখা বর্ণালীগুলো পাওয়া গেল সেই রেখা বর্ণালীগুলোকে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন পাঠানো হবে তখন তার রেখাগুলো আরো ক্ষুদ্র ক্ষুদ্র লাইনে ভেঙে যায়। চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে রেখা বর্ণালীগুলোকে ভেঙে যাওয়ার ঘটনাটাকে বলা হয় জিম্যান এফেক্ট। সায়েন্টিস্ট জিম্যান প্রথমে এটা লক্ষ্য করেছিল, তাই জন্য তার নাম অনুসারে সেটাকে জিম্যান এফেক্ট বলা হয়, এবং সেই জিম্যান এফেক্ট সম্বন্ধে বোর কোনো ব্যাখ্যা করতে পারেননি। একরকম ভাবে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন হাইড্রোজেনের রেখা বর্ণালীগুলো রাখা হয় তখন ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে সেই রেখা বর্ণালীগুলোকে আরো ভেঙে যায়, আরো ছোট ছোট ক্ষুদ্র লাইনে ভেঙে যায়। তো সেটা সেই এফেক্টটাকে আমরা বলি হচ্ছে কি স্টার্ক এফেক্ট। তো সেই এফেক্ট সম্বন্ধেও কিন্তু বোরের তত্ত্বের সাহায্যে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না।
দেখো বোরের যে অ্যাটমিক মডেলটা ছিল সেটা দ্বিমাত্রিক ছিল, ত্রিমাত্রিক মডেল সম্বন্ধে কিন্তু কোন রকম ধারণা পাওয়া যায় না। এবং আরো একটি ত্রুটি কি ছিল না, বোর তার মডেলে ইলেকট্রনকে একটি কণা হিসেবে কল্পনা করেছিল। সেই কণা হিসেবে কল্পনা করার জন্য আমরা বোরের ওই মডেলের মধ্যে একটি ইলেকট্রনের যে কোনো মুহূর্তে তার অবস্থান এবং তার গতিবেগ একই সঙ্গে নির্ণয় করতে পারি। কিন্তু আমরা নেক্সট পরবর্তী ক্লাসগুলোতে পড়ব যে হাইসেনবার্গের আনসার্টেনটি একটা প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল অনুযায়ী কোনো মুহূর্তে ইলেকট্রন বা ইলেকট্রনের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার অবস্থান এবং গতিবেগ একই সঙ্গে নির্ণয় করা সম্ভব না, কিন্তু বোরের তত্ত্বের সাহায্যে সেটা কিন্তু বের করা যাচ্ছে। অর্থাৎ কি বোরের তত্ত্ব এবং আনসার্টেনটি প্রিন্সিপাল দুটো কিন্তু বিরুদ্ধ আচরণ করছে, তো যেটা মানে কি সেটা সম্বন্ধেও কিন্তু বোর তেমন ব্যাখ্যা করতে পারেননি। তো তার মানে কি যে এগুলো ছিল আমাদের বোরের তত্ত্বের ড্রব্যাক। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখছি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আচ্ছা, শেষ করার আগে তোমাকে বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।